নীল মানুষের কাহিনী, লেখক সুনীল গঙ্গোপাধ্যায়। দোতলার বারান্দায় পাপু একা একাই একটা বল নিয়ে খেলছিল। একবার বলটা রেলিং টপকে পড়ে গেল পেছনের মাঠে। পেছন দিকটার মাঠটায় বড় বড় ঘাস জন্মে গেছে। মাঠের ওপাশে বড় বড় গাছের একটা বাগান। সেখানে আম, জাম, লিচু গাছ ছাড়াও অনেকগুলো বাঁশ গাছ আছে। সেই বাঁশবন নাকি রাত্রির বেলা শাঁকচুন্নিরা আসে। তারা মাঝরাত্রিরে নাকি সুরে শিয়ালের মতন গান গায়। এদিকে পাপুর একা একা যাওয়া একদম নিষেধ। এখন কেউ দেখছে না বলে পাপু মাঠে নেমে এলো বলটা খুঁজতে, কিন্তু বলটাকে দেখতে পেল না। নিশ্চয়ই ঘাসের মধ্যে লুকিয়েছে। বলগুলো মাঝে মাঝে ইচ্ছে করে লুকিয়ে পড়ে। বলটা খুঁজতে খুঁজতে পাপু চলে এলো বাগানের একদম কাছে। তারপরে থমকে দাঁড়িয়ে পড়ল। একটা বড় জামরুল গাছের পাশে লুকিয়ে দাঁড়িয়ে আছে একটা লোক। এক দৃষ্টিতে তাকিয়ে আছে তাদের বাড়ির দিকে। পাপু প্রথমে ভেবেছিল নিশ্চয়ই লোকটা চোর। তারপরে মনে হলো চোর নয়, একটা দৈত্য কিংবা বক রাক্ষস। লোকটা দৈত্যের মতনই লম্বা, মাথায় বড় বড় চুল, গায়ের রং একদম নীল। কোনো মানুষের গায়ের রং ওরকম হয় না। জানলা দরজা রং করার মতনই কেউ যেন কি নীল রং মাখিয়ে দিয়েছে সারা গায়ে। পাপু পেছন ফিরে দৌড়ে পালাতে যেতেই লোকটা তার নাম ধরে ডাকলো, পাপু শোনো। তাতে পাপু আরো ভয় পেয়ে গেল। দৈত্যটার নাম জানলো কি করে? নিশ্চয়ই এবার কপাত করে খেয়ে ফেলবে। পাপু কাঁদো কাঁদো হয়ে বলল, আমি আর করব না, আমি আর কোনোদিন দুষ্টুমি করব না, আমাকে মেরো না। লোকটা বলল, না তোমাকে মারবো না, তোমার দিদিকে একবার ডেকে দিতে পারো? পাপু বলল, এক্ষুনি ডেকে দিচ্ছি, আমাকে ছেড়ে দাও। লোকটা বলল, আমি তো তোমাকে ধরে রাখিনি, তুমি ভয় পেও না। পাপু তক্ষুনি বাড়ির দিকে দৌড়লো। ঘাসে পা জড়িয়ে পড়ে গেল একবার, উঠে আবার ছুটলো। বারান্দায় উঠেই পাপুর সাহস ফিরে এলো। সে তখন বাগানের দিকে তাকিয়ে দৈত্যটার উদ্দেশ্যে বলল, এক লাথি, দিদিকে ডেকে দেব না, ছাই দেব। ভূত আমার পুত, পেতনি আমার ঝি, নাম লক্ষণ বুকে আছে, করবি আমার কি? পাপুর দিদি চিত্রা একতলাতেই ছিল। সে বলল, এ পাপু, তুই কার সঙ্গে কথা বলছিস? পাপু বলল, দেখো না দিদি, ওইখানে একটা দৈত্য দাঁড়িয়ে আছে। চিত্রা হেসে ফেলল। পাপুটা দারুণ গুলবাজ, কত জিনিস যে বানিয়ে বানিয়ে বলে। চিত্রা বলল, তুই বুঝি দৈত্যকে লাথি মারছিস? দিদি, দৈত্যটা তোমাকে ডাকছে। কেন? আমাকে দৈত্যের কি দরকার পড়লো? ওই দেখো না, দৈত্য হাতছানি দিচ্ছে। ই পাপু জিভ ভেঙিয়ে দিল। চিত্রা তখন বারান্দায় এসে দাঁড়াতেই পাপু আবার দারুণ উৎসাহে বলল, ওই দেখো, দেখতে পাচ্ছ বড় জামরুল গাছটার পাশে? চিত্রার মনে হলো কে যেন গাছের পাশ থেকে সরে গেল। সে তখন চেঁচিয়ে বলল, কে কে ওখানে? সবেমাত্র সন্ধে হয়েছে একটু একটু, এখনো আকাশের আলো যায়নি। এক্ষুনি কি আর চোর আসতে পারে? চিত্রা সাহস করে নেমে এলো মাঠে। আবার জিজ্ঞাসা করলো, কে? পাপু বলল, দিদি যেও না, সত্যি সত্যি দৈত্য। তখন বাগানের মধ্যে থেকে কেউ একজন ডাকলো, চিত্রা শোনো। চিত্রা একেবারে কেঁপে উঠল। কি গম্ভীর গলার আওয়াজ, যেন হাড়ের মধ্যে থেকে কথা বলছে। কিন্তু কে তার নাম ধরে ডাকছে? সে আবার বলল, কে ওখানে? এবার জামরুল গাছের আড়াল থেকে লোকটা বেরিয়ে এলো। সেই বিশাল চেহারা আর অদ্ভুত নীল রং দেখে চিত্রা পাপুর থেকেও বেশি ভয় পেয়ে গেল। গলার আওয়াজ বন্ধ হয়ে গেল প্রায়। কোনো ক্রমে বলল, ওমা 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 গো। পেছন ফিরে দৌড়তে গিয়েই অজ্ঞান হয়ে পড়ে গেল চিত্রা। বাগান থেকে বেরিয়ে এসে লোকটা বলল, চিত্রা ভয় পেও না, আমি রণজয়। দূর থেকে পাপু তখনও চেঁচাচ্ছে, ওমা এসো, বাবা এসো, ছোট কাকা এসো, দিদিকে দৈত্য ধরে নিয়ে যাচ্ছে, বিরাট দৈত্য।
লোকটা নিচু হয়ে কয়েকবার ডাকলো, চিত্রা, চিত্রা। চিত্রা সত্যিই অজ্ঞান। সে তখন চিত্রাকে পাজাকোলা করে তুলে নিয়ে গেল বাগানের মধ্যে। পাপুর চিৎকারে ছুটে এলো চিত্রার মা আর ছোট কাকা। ছোট কাকা এক ধমক দিয়ে বলল, কি পাগলের মতন চেঁচাচ্ছিস? পাপু লাফাতে লাফাতে বলল, দিদিকে ধরে নিয়ে গেছে ওই বাগানের মধ্যে শিগগির। মা আর ছোট কাকা দুজনেই ছুটে গেল বাগানের দিকে। ছোট কাকাই আগে আগে। বাগানের মধ্যে ঢুকে তিনি দেখলেন চিত্রা মাটিতে পড়ে আছে, আর কি একটা বিশাল জন্তুর মতো ঝুঁকে আছে তার মুখের কাছে। সঙ্গে সঙ্গে ছোট কাকা উল্টো দিকে ঘুরে চিৎকার করে উঠল, ওরে বাবারে, গরিলা, কিংকং, বন্দুক, বন্দুক আনতে হবে। মা তবুও এগিয়ে গেলেন। তিনিও দেখলেন সত্যি একটা দৈত্যের মতো মানুষ তার মেয়েকে আবার মাটি থেকে তুলে নিচ্ছে। তিনি কাঁদতে কাঁদতে বললেন, ছেড়ে দাও, আমার মেয়েকে ছেড়ে দাও। লোকটা মাকে দেখে বলল, ভয় পাবেন না, আমি রণজয়। মা তাতেই ভয় পেয়ে গেলেন। হাত জোর করে বললেন, তুমি যেই হও, আমার মেয়েকে ছেড়ে দাও, তুমি যা চাও তাই দেব। চিত্রার জ্ঞান ফিরে এসেছে। সে মামা করে ডেকে উঠল। তারপর লোকটার হাতে কামড়ে দিতেই লোকটা ছেড়ে দিল তাকে। এর মধ্যে ছোট কাকা চেঁচামেচি করে আরো অনেক লোক জুটিয়েছে। লাঠি, দা, শাবল নিয়ে 10-12 জন লোক তেড়ে এলো বাগানের মধ্যে। দৈত্যের মতন লোকটা দাঁড়িয়েই ছিল। প্রথম একজন তার গায়ে লাঠির বাড়ি মারতে সে লাঠি দানা কেড়ে নিয়ে দেশলাই কাঠির মতন পট করে ভেঙে ফেললো। তারপর দৌড়তে লাগলো পেছন ফিরে। অন্যেরা তাড়া করে গেল, কিন্তু অত বড় লোকটার সঙ্গে দৌড়ে কেউ পারে না। বাগানের পর অনেকটা জলা জায়গা, তারপর জঙ্গল। লোকটা ছপ ছপ করে জলাভূমির মধ্যে দিয়ে দৌড়ে প্রায় চোখের নিমেষে ঢুকে গেল জঙ্গলের মধ্যে। সে পর্যন্ত আর যাবার সাহস হলো না কারো। নিশানপুর গ্রামে দারুণ একটা উত্তেজনা পড়ে গেল। তারা সচক্ষে একটা দৈত্য দেখেছে। কত রকম গল্প তৈরি হতে লাগলো তাকে নিয়ে। কেউ বলল তার মুলোর মতন দাঁত, কেউ বলল তার চোখ দিয়ে আগুন বেরোচ্ছে, কেউ বলল ওটা দৈত্য না, আসলে একটা গেরিলা বা গরিলা। কেউ বলল, যা, ভারতবর্ষে গরিলা থাকে না, ওটা নিশ্চয়ই শিম্পাঞ্জি কিংবা ওরাংওটাং। কেউ বলল, তা কি করে হবে, ও যে কথা বলতে পারে, বাংলায় কথা বলে। কেউ বলল, তাহলে নিশ্চয়ই কোনো তান্ত্রিক সাধক মরাকে জাগিয়েছে। চিত্রার মা শুধু বিড়বিড় করে বলতে লাগলেন, ও বলেছিল ওর নাম রণজয়। কেন বললে ও কথা? রণজয় নামে পাশের গ্রামের একটি ছেলের সঙ্গে চিত্রার বিয়ে ঠিকঠাক হয়ে গিয়েছিল। সেই ছেলেটা হঠাৎ নিরুদ্দেশ হয়ে গেছে, কেউ তার খবর জানে না। আমার মিষ্টি ছেলে মেয়েরা, আমরা নীল মানুষের কাহিনীর অডিওটা শুনে নিলাম। যেটুকু অডিও আমরা আজকে শুনলাম ঠিক সেইটুকুর ওপরই আমরা আজকে গল্পটা বুঝে নেব। নীল মানুষের কাহিনী গল্পটা সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা। গল্প বা কবিতা পড়ার পূর্বে আমরা যেরকম ভাবে কবি বা লেখকের সাথে পরিচয় পর্বটা সেরে নিই, চলো আজকেও ঠিক সেভাবে আমরা জেনে নিই লেখক সম্পর্কে। লেখক সুনীল গঙ্গোপাধ্যায় একাধারে ছিলেন কবি, ঔপন্যাসিক, ছোট গল্পকার, সম্পাদক এবং সাংবাদিক। এই লেখকের জন্ম হয়েছিল বাংলাদেশের ফরিদপুর জেলায়। তিনি একজন বিখ্যাত বাঙালি সাহিত্যিক হিসেবে পরিচিত হয়েছিলেন এবং সারা বিশ্বে তিনি সেভাবে সমাদৃত হয়েছেন। তিনি নীল লোহিত, সনাতন পাঠক, নীল উপাধ্যায় বিভিন্ন ছদ্মনামে তিনি তার বহু গল্প, বহু কবিতা লিখেছেন। তার প্রথম কীর্তিবাস নামে একটি কবিতা পত্রিকার সম্পাদনা তিনি শুরু করেন এবং তার প্রথম কবিতার বই হচ্ছে একা এবং কয়েকজন। এবং এই লেখকের প্রথম উপন্যাস হচ্ছে 1966 সালে তার প্রথম উপন্যাস আত্মপ্রকাশ, এটা প্রকাশিত হয়েছিল। আর তোমরা নিশ্চয়ই জানো যে কাকাবাবু নামক যে গোয়েন্দা সিরিজটা, সেটা কিন্তু এই লেখকের হাত থেকেই এই লেখকই রচনা করেছিলেন। আর তাছাড়া লেখকের আরো কতগুলো উল্লেখযোগ্য বই আছে, যেমন ধরো অরণ্যের দিনরাত্রি, অর্জুন, পূর্ব পশ্চিম, হঠাৎ নীরার জন্য ইত্যাদি ইত্যাদি। 2012 সালে 23 অক্টোবর লেখকের মৃত্যু হয়।
তা এই লেখকেরই যে গল্পটা আমরা আজকে পড়বো, এই গল্প পড়ার পূর্বে আমরা দেখিনি গল্পের আমরা কি কি চরিত্র পাচ্ছি। এই গল্পের প্রধান নায়ক হচ্ছে রণজয় বলে একটি ছেলে। ঠিক আছে, যে গল্পের প্রথম থেকে শুরু পর্যন্ত আমরা তো পুরো উপন্যাসটা পাইনি, আমরা নীল মানুষের কাহিনীর কিছু অংশ আমরা এই ক্লাস 10-এর আইসিএসসি বইতে পড়ছি, কিন্তু সম্পূর্ণ উপন্যাসটা পড়লে তোমরা জানতে পারবে গল্পটা মানে প্রথম থেকে শুরু পর্যন্ত রণজয়ের জীবনে কি কি ঘটেছিল। তা আমরা যেটুকু এখানে পাচ্ছি সেখানে আমরা দেখছি যে রণজয় তার স্বাভাবিক যে জীবনযাত্রা ছিল সেই জীবনযাত্রা থেকে হঠাৎই তার জীবনযাত্রার একটা ছন্দ পতন ঘটেছিল। সে একটা অন্যরকম জীবন পেয়েছিল। সেই জীবনে তার যে স্বাভাবিক চেহারা সেটা সম্পূর্ণভাবেই পরিবর্তিত হয়ে গিয়েছিল। অর্থাৎ সাধারণ মানুষের চেহারা যেরকম হয় তা কিন্তু রণজয় ছিল না। তার চেহারা বিশাল আকৃতির হয়ে গিয়েছিল, তার গায়ের রং পরিবর্তন হয়ে সেটা সম্পূর্ণ নীল বর্ণের হয়ে গিয়েছিল। শুধু তাই নয়, তার গলার স্বরও পরিবর্তন হয়ে একটা অসম্ভব রকমের ভারী দৈত্যাকার একটা চেহারার সাথে সাথে মানানসই গলার স্বর তৈরি হয়ে গিয়েছিল। আচ্ছা, এই রণজয় কিভাবে হলো, অর্থাৎ কিভাবে তার এই চেহারার পরিবর্তন হলো সেটা কিন্তু গল্পের প্রথমে আছে, যেটার উল্লেখ কিন্তু আমরা এই গল্পে পাই না। কিন্তু আমরা এইটুকু পড়ে বুঝতে পেরেছি যে রণজয়ের চেহারার পরিবর্তন হয়েছে কোনো এক ভিন গ্রহের জীবদের দ্বারাই, এবং তারা চাইছে রণজয়কে তাদের গ্রহে নিয়ে যাবার জন্য, কিন্তু রণজয়ের সেই ইচ্ছে নেই। তাই সে তাদের হাত থেকে বাঁচার জন্য কি করছে, লুকিয়ে লুকিয়ে পালাচ্ছে। রণজয়ের বিয়ে ঠিক হয়েছিল চিত্রা নামক একটি মেয়ের সাথে, যে আমরা গল্প করতে গেলে সেই চিত্রার কথাও কিন্তু এই গল্পে পাবো। এবং এই গল্পে পাবো আরেকটি চরিত্র যেটা আমরা প্রথম দিকে পড়ার মধ্যে পেয়েছি, সেটা হচ্ছে পাপু নামক একটি বাচ্চা ছেলে, যে কিনা চিত্রার ভাই। প্রথম সে রণজয়কে দেখতে পেয়েছিল কোথায় না, তাদের বাড়ির বাগানে। অর্থাৎ রণজয় এসেছিল চিত্রাদের বাড়ির বাগানে। কেন এসেছিল না, এই চিত্রার সঙ্গে রণজয়ের বিবাহ ঠিক হয়েছিল বহু পূর্বে, কিন্তু এই কারণবশত অর্থাৎ রণজয়ের জীবনের যে হঠাৎ করে যে পরিবর্তনটা ঘটে গেল, তার চেহারার পরিবর্তন ঘটে গেল, এবং তার এই দৈত্যাকার চেহারার জন্য সে সমাজের লোকচক্ষুর আড়াল থেকে নিজেকে সরিয়ে নিয়েছিল। সে লোকচক্ষুর সামনে সে আসতে পারছিল না, ফলে সে সবার কাছে কি হয়ে গিয়েছিল না, সবার কাছে একটা নিরুদ্দেশ মানুষ হিসাবে পরিচিত হয়ে গিয়েছে। অর্থাৎ রণজয়কে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না, সেটাই সবাই ধরে নিয়েছিল এবং সেটাই হয়েছিল। কিন্তু তা নয়, রণজয় নিজেকে লুকিয়ে রেখেছিল সবার কাছ থেকে। কিন্তু যেহেতু চিত্রার সাথে তার বিবাহ ঠিক হয়েছিল, তাই সে এসেছিল চিত্রার সঙ্গে দেখা করতে। কেন না, তার জীবনের এই যে ঘটনা কিভাবে ঘটলো, কেন সে তার নিজের জীবনের এই পরিবর্তনের জন্য কেন লুকিয়ে বেড়াচ্ছে, সেগুলো সে জানাতে এসেছিল চিত্রাকে। কিন্তু আমরা এই গল্পের শুরুতে যেটুকু বললাম সেটুকু থেকে কি জানতে পারলাম, যে সেটা কিন্তু রণজয় বলে উঠতে পারেনি। কেন পারলো না, যেহেতু তার চেহারাটা সম্পূর্ণভাবে পরিবর্তিত হয়ে গেছে। তাকে দেখে প্রত্যেকটি মানুষ ভেবে নিচ্ছে কি যে সেটা কোনো বিরাট আকারের দৈত্য। এবং চিত্রার ক্ষেত্রেও কিন্তু সেইটাই ঘটেছিল। যখন চিত্রা রণজয়কে দেখতে পেল তাদের বাগানে, তখন চিত্রা কিন্তু ভেবে নিল কোনো বিশাল দৈত্য তার বাগানে এসেছে, এবং তাকে দেখে চিত্রা ভয় পেয়ে অজ্ঞান হয়ে যায়। এবং যখন চিত্রার জ্ঞান ফেরে, তবুও কিন্তু চিত্রা রণজয়কে চিনতে পারে না, এবং রণজয়ের হাত থেকে নিজেকে সে বাঁচিয়ে নিয়ে তার মায়ের কাছে ফিরে আসে। কিন্তু রণজয়ের মায়ের মনে কিন্তু চিত্রার মায়ের মনে কিন্তু একটা ছোট্ট খটকা লেগেছিল। অর্থাৎ এই গল্পের প্রথম পর্বে আমরা আরেকটি চরিত্র পাচ্ছি। সেই চরিত্রটা হলো না চিত্রার মায়ের চরিত্র, যেখানে মায়ের মন কোনো কোনো জায়গায় হয়তো সত্য কিছু খুঁজে পেতে পারে। ঠিক সেমনটি আমরা দেখতে পেয়েছিলাম চিত্রার মায়ের ক্ষেত্রে। যখন রণজয় চিত্রার মাকে বলেছিল সে কোনো দৈত্য নয়, সে রণজয়, সে চিত্রার সঙ্গে দেখা করতে এসেছে, সে চিত্রার কোনো ক্ষতি করতে আসেনি। অর্থাৎ এখানে চিত্রার মায়ের ভয় পাওয়ার কোনো কারণ নেই। অর্থাৎ চিত্রার মাকে যখন রণজয় তার নিজের পরিচয়টুকু দিয়েছিল রণজয় বলে, সেই ছোট্ট কথাটা কিন্তু চিত্রার মায়ের মনে একটা দাগ কেটেছিল। এবং বারে বারে তিনি, আমরা এই গল্পটুকু যেটুকু পড়েছি সেটুকুতে দেখতে পেলাম কি বারে বারে তিনি কিন্তু সেই কথাটাই নিজের মনের মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে মনে করছিলেন যে রণজয়
রণজয় মানে সেই ছেলেটি যার সঙ্গে তার মেয়ের বিবাহ ঠিক হয়েছিল। আচ্ছা, আর এখানে পাপুর যে চরিত্র আমরা পেয়েছি সেখানে আমরা কি দেখেছি না, যেটুকু জেনেছি সেখানে দেখতে পাচ্ছি যে পাপু সে ছোট্ট বাচ্চা হলো, কিন্তু তার কল্পনা শক্তির ভিত্তিতে সে কি করে না, মাঝে মাঝে অনেক মিথ্যে কথা বলে। তাই পাপু যখন তার বলটা খুঁজতে গিয়ে রণজয়কে তাদের বাগানে দেখতে পেল, তখন যখন সে তার দিদিকে এসে জানিয়েছিল যে বাগানে দৈত্যের মতো একজনকে সে দেখতে পেয়েছে এবং সেই দৈত্যাকৃতি মানুষটি তার দিদিকে ডাকছে, চিত্রা কিন্তু পাপু সে কথাটা বিশ্বাস করতে পারেনি। কেননা সে জানে যে তার ভাই আয়তনে ছোট হলেও সে কিন্তু ভীষণ মিথ্যা কথা বলে। এবং প্রথম ক্ষেত্রে কিন্তু দেখা গেছে চিত্রার কাকা, তার মা কেউই কিন্তু কথা বিশ্বাস করতে চায়নি, কিন্তু পরবর্তীকালে যখন তারা সত্যি বাগানে অজ্ঞান চিত্রার সামনে রণজয়কে দেখতে পেল, তখন তার মা, ছোট কাকা সকলেই বিশ্বাস করলো কি যে পাপুর কথা সত্যি। সে ছোট হলেও মিথ্যে কথা বললেও সে এবারের মতো কোনো মিথ্যা কথা বলেনি। এবং এই যে রণজয় ব্যাপারটা নিয়ে কি হলো না, নিশানপুর গ্রাম, অর্থাৎ আমরা বুঝতে পারছি যে নিশানপুর গ্রামে হচ্ছে চিত্রার বাড়ি এবং রণজয় তার পাশের গ্রামেই থাকে। নিশানপুর গ্রামে কি হলো না, একটা আলোড়ন পড়ে গেল। কিসের আলোড়ন আর কিসের উত্তেজনা না, সকলেই দেখেছে নিজের চোখে একটি দৈত্যের মতো মানুষকে, এবং সে কোথা থেকে এসছে এবং কিভাবেই বা এসছে সেটা নিয়ে সকলের মনে ছিল নানা প্রশ্ন এবং অনেক রকমের পরিকল্পনা, অনেক রকমের মন্তব্য। কেউ কখনো বলেছে যে এটা দৈত্য, কেউ বলেছে গরিলা, কেউ বলেছে কি শিম্পাঞ্জি, আবার কেউ বা বলছে ওরাংওটাং। অর্থাৎ আসল যে কে সেটা কিন্তু সেই পরিচয়টা কারোর কাছে পরিষ্কার ছিল না। তাহলে আমরা এইটুকুর মধ্যে এখানে এইটুকুই জানতে পেরেছি। আচ্ছা, কি কি কোশ্চেন তোমরা পেতে পারো একটু বলে দিই। দেখো, প্রথম কোশ্চেন হচ্ছে যে লোকটার দৈত্যের মতনই লম্বা, মাথায় বড় বড় চুল, গায়ের রং একদম নীল। অর্থাৎ এই জায়গাটার মধ্যে রয়েছে কিন্তু রণজয়ের চেহারার বর্ণনা, রণজয় দেখতে কেমন ছিল বা দেখতে কেমন হয়ে গিয়েছিল। আচ্ছা, পরের কোশ্চেনটা হচ্ছে পাপুটা দারুণ গুলবাজ। এই যে পাপুকে কেন গুলবাজ বলা হয়েছে, হ্যাঁ, কি ঘটনার পরিপ্রেক্ষিতে তাকে গুলবাজ বলে মনে হয়েছে? অর্থাৎ এই উত্তরটা লিখতে গেলে তোমাদের ঘটনার প্রথম অংশটা বিশ্লেষণ করতে হচ্ছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি থাকতে পারে, কি গম্ভীর গলার আওয়াজ, যেন হাড়ির মধ্যে থেকে কথা বলছে। এটা কার বক্তব্য ছিল, কার উদ্দেশ্যে ছিল, এবং কার গলার আওয়াজ গম্ভীর বলা হচ্ছে, এবং এই গম্ভীর হওয়ার কারণ কি ছিল, বা ঘটনার পরিপ্রেক্ষিতে কি বলা হয়েছে, অর্থাৎ ঘটনাটির বর্ণনা দাও। তাহলে এই যে প্রথম দিকে যেটুকু বললাম সেইটাই কিন্তু এখানে আলোচনা আসবে। আচ্ছা, এবার নেক্সট আরেকটা কোশ্চেন কি হতে পারে, সেটা হচ্ছে যে নিশানপুর গ্রামে একটা দারুণ উত্তেজনা পড়ে গেল। এই যে লাইনটা, এই যে দারুণ উত্তেজনা পড়ে যাওয়ার কারণটা কি ছিল, এবং কি নিয়ে উত্তেজনাটা পড়লো, এবং তারপরে ঘটনাটা কি ছিল। যদিও তারপরে ঘটনাটা আমরা এখনো জানিনি, আমরা পরের অংশে যাচ্ছি বা যখন পড়বো তখন জানতে পারবো, তখন সেটার বর্ণনা কিন্তু এখানে চলে আসবে। তাহলে মোটামুটি এইটুকু জায়গার মধ্যে আমরা এই কটা কোশ্চেন পেতে পারি। আশা করি তোমাদের এইটুকু জায়গা বুঝতে কোনো অসুবিধা হয়নি। আমরা নেক্সট ভিডিওতে নেক্সট অংশের আরো কিছুটা অংশ পড়ে নেব এবং বুঝে নেব, এবং সেখানে কিছু প্রশ্ন একটু আলোচনা করে নেব। তাহলে তোমরা সকলে ভালো থেকো, অনেক ভালোবাসা নিও।